দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে টেক্সচুয়াল গ্রামার নিয়ে যদি কোনো সমস্যা তোমাদের থাকে তাহলে খাতাটা নিয়ে বসে পড়ো। সমস্ত সমস্যা আমি এই ভিডিওতে তোমার দূর করে দিচ্ছি। টেক্সচুয়াল গ্রামার নিয়ে কোনো সমস্যা থাকবে না আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি 10টা গুরুত্বপূর্ণ সিনথেসিস অফ সেন্টেন্স নিয়ে প্রেজেন্ট হয়েছি। পরীক্ষায় যদি ভাবো যে কোন গ্রামারটা পরীক্ষাতে পড়বে সিনথেসিস অফ সেন্টেন্স থেকে, তো আমি বলবো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড থেকে। আর কোনো চিন্তা করতে হবে না, এই 10টার মধ্যেই তুমি একটা বা দুটো গ্রামার অবশ্যই পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখতে থাকো। ব্র্যাকেট লক্ষ্য করো, আমি কি বলছি প্রত্যেকটা তথ্য একটু মনে রাখার চেষ্টা করবে আর খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। দেখো নাম্বারে কোনো রকম ঘাটতি ঘটবে না। প্রথম বাক্য দেখো, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। টেক্সট ভালো করে পড়তে হবে, টেক্সট যদি না ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু গ্রামার পোর্শন গুলোতে ভুল আসবে। আর টেক্সচুয়াল লাইনগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু গ্রামার পোর্শন থেকে কোনো রকম নাম্বার কাটার জায়গায় থাকবে না। দেখো, দ্য আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কামরাতে ফিরে যেতে হয়েছিল। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। ফরওয়ার্ড ক্যারেজটা কি করেছিল না, কেঁপে উঠেছিল আর সামনের দিকে চম্পট দিতে শুরু করেছিল। কোন সেন্টেন্স বলেছে? কমপ্লেক্স। নিশ্চয়ই এটা মনে আছে, একটাই প্রিন্সিপাল ক্লজ আর একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয়। আর এটাও আমি আগের ক্লাসে বলেছি, অর্থাৎ সিনথেসিস অফ সেন্টেন্সের গ্রামার ক্লাসে বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজ 3 ভাগে বিভক্ত: সাবঅর্ডিনেট নাউন, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ, সাবঅর্ডিনেট অ্যাডভার্ব। দেখো ভালো করে বাক্যের ধরনটা দেখো, আমাকে আমার কম্পার্টমেন্টে ফিরে যেতে হয়েছিল। ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। একটা ব্যাপার দেখো মাথার মধ্যে আসছে, যখন ক্যারেজটা সাডার্ড করেছিল আর জল্টেড ফরওয়ার্ড করেছিল তখন আমাকে আমার কম্পার্টমেন্টে যেতে হয়েছিল, বা যেহেতু ক্যারেজ সামনের দিকে এগিয়েছিল আমাকে আমার কম্পার্টমেন্টে ফিরে যেতে হয়েছিল। আমি অ্যাজ দিয়ে সহজভাবে যোগ করে ফেলতে পারি। অ্যাজ দ্য ক্যারেজ, অ্যাজ দ্য ক্যারেজ সাডার্ড and jolted forward. As the carriage shuddered and jolted forward, I had to run back to my compartment. প্রত্যেকটা গ্রামার খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, এর বাইরে পরীক্ষাতে আসবে না, গ্যারান্টি সহকারে বলছি। এই বাক্যগুলো 10টা বাক্য অবশ্যই নোট ডাউন করে রাখবে। নাম্বার 2, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা দেউলিতে থেমেছিল। আই স এ গার্ল সেলিং বাস্কেটস, এটাও বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো, ট্রেনটা দেউলিতে থেমেছিল, আমি একটা মেয়েকে ছুরি বিক্রি করতে দেখেছিলাম। তাহলে সময়কে বোঝাচ্ছে না, সময়ের ক্ষেত্রে আমরা কি জানি? WHEN আছে, হোয়েন। ব্যাস শুরুতেই করে দাও, হোয়েন দ্য ট্রেন স্টপড, হোয়েন দ্য ট্রেন স্টপড at Deuli, I saw a girl selling baskets. তোমার যদি এমসিকিউর অপশনেতে এমনটা থাকে, I saw a girl selling baskets when the train stopped at Deuli, তাহলে কিন্তু সেটাই তুমি উত্তর হিসাবে চুজ করবে। এভাবেও থাকতে পারে, বা এই প্রিন্সিপাল ক্লজটা আগে দিয়ে সাবঅর্ডিনেটটা পরেও কিন্তু দেওয়া থাকতে পারে। দেখে অবশ্যই ওএমআর শিটটা ফিল আপ করবে। নাম্বার 3, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি চায়ের দোকানের মালিককে দেখতে পেয়েছিলাম। হি ওয়াজ এ স্মল শ্রিভেলড আপ ম্যান, সে ছিল একটা বেটে খাটো কুজো দেখতে মানুষ। কি বলেছে ব্র্যাকেটটা দেখো, জয়েন ইউজিং নাউন ইন অ্যাপোজিশন।
নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে জয়েন করতে বলেছে। আচ্ছা, নাউন ইন অ্যাপোজিশন জানা আছে নিশ্চয়ই। নাউন ইন অ্যাপোজিশন যদি জানা না থাকে আমি বলে দিচ্ছি, নাউন অথবা প্রোনাউন এর বিশ্লেষণ বিশ্লেষণ ওই নাউন বা প্রোনাউন এর পরে বসে। এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। নাউন বা প্রোনাউনের বিশ্লেষণ বা বর্ণনা, এটা খেয়াল করতে হচ্ছে বিশ্লেষণ বা বর্ণনা, সেটা ওই নাউন বা প্রোনাউনের পর কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। দেখ, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। চায়ের দোকানের মালিককে দেখতে পেয়েছিলাম। হি ওয়াজ এ স্মল শ্রিভেলড আপ ম্যান। সে ছিল একটা বেটে খাটো পুজো দেখতে লোক। তাহলে এখানে দেখো, ওনার, দ্য ওনার অফ দ্য টি স্টল, এটা তো আমার নাউন। দ্য ওনার অফ দ্য টি স্টল এটা নাউন। এবার প্রশ্ন করো, দ্য ওনার অফ দ্য টি স্টল, এই চায়ের দোকানের মালিক কেমন ছিল? উত্তরে আসছে দেখো, এ স্মল শ্রিভেল আপ ম্যান। তাহলে কমা দিয়ে লিখে দেবে। লিখতে শুরু করো, ফাউন্ড আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল টি স্টল। এবার কমা দাও, এগুলো সব বাদ দিয়ে দাও, যেটা বিশ্লেষণ পেয়েছিলে সেটা বসিয়ে দাও। এ স্মল shriveled up man, shriveled up man. ব্যাস, ক্লিয়ার। নেক্সট নাম্বার 4, গেট অন দ্য ট্রেন, ট্রেনে চাপো। ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, তুমি যদি পড়ে থাকতে না চাও। দেখো মানেটা বলতে বলতেই তোমার লিঙ্কারটা চলে এলো কি, যদি। তাহলে এখানে বসিয়ে দাও ইফ। কি বলেছিল ব্র্যাকেটে? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে ইফটা আছে। ইফ ইউ মে নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি তুমি পিছনে পড়ে থাকতে না চাও, তাহলে গেট অন দ্য ট্রেন। গেট অন দ্য ট্রেন, অন দ্য ট্রেন। খুব সোজা। টেক্সচুয়াল গ্রামারে একটা প্লাস পয়েন্ট কি থাকে, তুমি মিনিংটা অবশ্যই টেক্সটটা থেকে পেয়ে যাচ্ছ, তোমাকে বাড়তি মিনিং খুঁজতে হবে না। নাহলে নন টেক্সচুয়াল গ্রামারে কি হয়, মিনিং গুলো খুঁজতে হয়, মিনিংটা না জানলে পরে একটু প্রবলেম হয়। আর আমাদের টেক্সচুয়াল গ্রামারে মিনিংটা খুঁজতে হচ্ছে না, আমরা অলরেডি টেক্সট পড়ছি যখন, মিনিংটা আমাদের মনে রয়ে যাচ্ছে, ট্রান্সফার করাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। নেক্সট নাম্বার 5, দ্য গার্ল ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতো। ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে জানো? রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ মানে একটা সম্পর্ক কাজ করে। বাক্যের সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের রিলেশন থাকতে পারে, সাবজেক্টের সঙ্গে অবজেক্টের রিলেশন থাকতে পারে, অবজেক্টের সঙ্গে অবজেক্টের রিলেশন থাকতে পারে, অবজেক্টের সঙ্গে সাবজেক্টের রিলেশন থাকতে পারে। একটু রিলেশনটা খুঁজে দেখো। প্রথম বাক্যে দেখো দা গার্ল আছে, দ্বিতীয় বাক্যে কিন্তু সাবজেক্টের জায়গায় কিন্তু ইউ আছে, তাহলে সাবজেক্টের সঙ্গে রিলেশনটা নেই। তাহলে এই সাবজেক্টের সঙ্গে রিলেশন দেখো এইখানে পাবে, দা গার্ল অবজেক্টে পাবে, তাহলে সাবজেক্টের সঙ্গে অবজেক্টের মিল আছে। ব্যাস, এবার কি করো, এই এই অংশটা আগে লেখো, ডু ইউ নো দ্য গার্ল। এই অংশটা লিখবো আমরা এই কারণে যে ইন্টারোগেটিভ পোর্শনটার দিক থেকে আমরা প্রশ্নটা আসবে সেই জন্য। তাহলে ইউ ডু ইউ নো দ্য গার্ল, ডু ইউ নো দ্য গার্ল। এবারে এটার সঙ্গে রিলেশন আছে, তাই কি করে দেবো, ব্যক্তির সঙ্গে রিলেশন থাকলে আমরা হু নামক লিঙ্কারটা নিয়ে আসি। হু নামক লিঙ্কারটা নিয়ে আসি রিলেটিভ ক্লজে। তাহলে ডু ইউ নো দ্য গার্ল হু ইউজড টু সেল বাস্কেটস হেয়ার, HERE, লাস্টে কোশ্চেনটা অবশ্যই দেব। ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার। নেক্সট নাম্বার 6, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, প্রহরী তার বাঁশি বাজিয়েছিল। আই হেটেড হিম ফর ডুইং দ্যাট, এটা করার জন্য আমি তাকে ঘৃণা করেছিলাম। ব্যাস, কি আছে, সিম্পল, একদম সোজা। দেখো, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, আই হেটেড ফর ডুইং দ্যাট। তাহলে আই হেটেড ফর, এই অংশটা আগে লেখো, আই হেটেড, হিমটার জায়গাটা তুমি কি করো, নাউনটাকে ঢুকিয়ে দাও। আই হেটেড দ্য গার্ড, আই হেটেড দ্য গার্ড কিসের জন্য, ফর
ডুইং দ্যাট, এই ডুইং দ্যাটের পরিবর্তে কি করব? ফর ব্লোয়িং হিজ হুইসেল, ফর BLOWING, ব্লোয়িং হিজ হুইসেল, WHISTLE। যদি বুঝতে না পেরেছো একবার বলে দিই, এই ভার্বটাকে আমি পার্টিসিপল বানালাম, যে ভার্বটা কাজটা আগে ঘটে সেটাকে পার্টিসিপল বানাতে হয়। তাহলে আই হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হিজ হুইসেল, তার বাঁশি বাজানোর জন্য আমি তাকে যেন ঘৃণা করছিলাম। সিম্পল সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। নেক্সট নাম্বার 7, আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন, আমি তাকে ট্রেনে চাপিয়ে নিতে চেয়েছিলাম। আই ফেল্ট দ্য ইম্পালস, আমি ওই ইম্পালসটা অনুভব করেছিলাম। জয়েন ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করা একদম সোজা, টু প্লাস ভার্ব। দেখো, আই ফেল্ট দ্য ইম্পালস, আই ওয়ান্টেড টু পুট হার অন দ্য ট্রেন। আচ্ছা, তাহলে ওই অংশটা আগে লেখো। I felt, I felt the impulse, I felt the impulse to put, infinitive already করা আছে, to put। আচ্ছা, এই হারের জায়গায় তুমি নাউনটাকে বসিয়ে দাও, নাউন এখানে ইউজ করা নাই, তাহলে নাউনটা থাক, টু পুট হার অন দ্য ট্রেন, অন দ্য TRAIN। তাহলে আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, ব্যাস ইনফিনিটিভ, খুব সোজা। নাম্বার 8, আই রিচড দেহেরা, আমি দেহেরাতে পৌঁছেছিলাম। দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, অ্যাডভার্ব ক্লজ, টাইম বোঝাচ্ছে, দেখো, ব্যাস জয়েন করে দাও। হোয়েন, হোয়েন আই রিচড, হোয়েন আই রিচড দেহেরা, হোয়েন আই রিচড দেহেরা, কমা দিয়ে লিখে দাও, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড, BLURRED, ব্লাড মানে ঝাপসা, অ্যান্ড ডিস্ট্যান্ট, DISTANT, ডিস্ট্যান্ট, দূরে সরে গিয়েছিল। তোমাদের MCQ অপশনে কিন্তু উল্টোটা থাকতে পারে, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট হোয়েন আই রিচ দেহেরা, আগে প্রিন্সিপাল দেওয়া থাকতে পারে, তারপরে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া থাকতে পারে। ভালোভাবে দেখে ওএমআর শিট ফিল আপ করবে। নেক্সট নাম্বার 9, সি সেড সামথিং, সে কিছু বলেছিল। ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ঘন্টার ধ্বনিতে এটা হারিয়ে গিয়েছিল। কম্পাউন্ড সেন্টেন্স, দুটো বিপরীত ধারণা, একদম সোজা, বার দিয়ে যোগ করে দাও। সি সেড, সি সেড সামথিং, সি সেড সামথিং, বাট ইটটা বাদ দিয়ে দাও, লেখার দরকার নেই, বাট লিখে দাও। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, একদম ইজি কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট নাম্বার 10, লাস্ট ওয়ান, আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকাচ্ছিলাম। সি স ইট, সেটা দেখেছিল, নাউন ক্লজ ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছে, একদম সোজা, দ্যাট, ইটার পরিবর্তে দ্যাট বসে দাও, তাহলে সি স দ্যাট, সি স দ্যাট, কি লিখবে? ব্যাস, আই ওয়াজ লুকিং অ্যাট হার, ব্যাস কমপ্লিট। একদম সহজভাবে 10টা বাক্য আমরা সিনথেসিস করে ফেললাম। এই 10টা বাক্য কিন্তু খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করে রাখবে, পরীক্ষাতে এর মধ্যে থেকে তুমি কিন্তু গ্রামারটা পেয়ে যাবে, তোমাকে অন্য গ্রামারের দরকার নেই। আর যদি তুমি প্র্যাকটিসের জন্য বই কিনতে চাও, অবশ্যই দাফ অ্যান্ড দাঁত কোশ্চেন বাঞ্চ নিকটবর্তী দোকান থেকে এই বইটা কিনে নাও। প্র্যাকটিসের জন্য অনবদ্য একটা বই, এর চেয়ে অনবদ্য বই তুমি বাজারে পাবে না। এটা প্র্যাকটিস করলে তোমাকে কিন্তু MCQতে বা SAQতে যেমনই হোক কোশ্চেন আসুক, এটা যদি প্র্যাকটিস করে থাকো, তোমার নাম্বার অবশ্যই ফুল নাম্বার আসবে। 40-এ 40 তোমাকে দেখতে হবে না, ভাবতে হবে না। এই বইটা প্র্যাকটিস করে যাও। বাজারে অনবদ্য একটা বই, আমি অন্য কোনো বই কিনতে বলবো না, অন্য কোনো বই কিনে পয়সা খরচ করার কোনো দরকার নেই। এই বইটা বাজার থেকে কিনে নাও, প্র্যাকটিসের জন্য অনবদ্য দুর্দান্ত একটা বই। আমি জানি না আর কোনো উপমা আছে কিনা, কিন্তু এই বইটা প্র্যাকটিস করে দেখো, অবশ্যই তোমাদের প্রফিট আসবে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস, আর প্র্যাকটিস চালিয়ে যাও, কোনো রকম ভাবে প্র্যাকটিস থামাবে না। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়তে থাকো, অবশ্যই সফলতা পাবে।